গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমাদের সঙ্গে একটা ভেরি স্পেশাল গেস্ট আছে, মিস্টার অভিক চৌধুরী। অভিক চৌধুরী ইজ a former Bengal cricketer, played for Bengal, one of the promising stars in Bengal whenever he played the game. He has been termed as next big thing in Bengal cricket, but life is a great, uncertainty, full of uncertainty. So Avik met with an very unfortunate accident, and he's changed the entire life for him. But we believe that Avik, as a person, has got a lot to deliver in the society as an inspiration. Because after that incident, also he still smiles and inspires a lot of life. So that's a wonderful thing. And Avik is a mentor for a Pro T20 League Women's Cricket. Avik coaches for LRS Bengal Sports Academy. So Avik has got a lot of things to say. Now, today we have, like every day, we are a bunch of people who love to listen, love to speak. We have Mr. Rahul Das, Mr. Ayan Banerjee, Mr. Amit, and Mr. Sudeep Das. So, Avik, welcome to the show. Yeah, thank you. Thank you. It's our privilege to have you today on our show. And would like to listen, Avik, about your journey so far. And I know it's tough to recall that part, but definitely people would like to understand. Before that day of Diwali, you're supposed to travel to Dhanbad for Right. an one-day tournament. You finish up No, your practice at Eden Gardens. it's You not a picked up one your day, car. it's a T20 tournament. T20 It's tournament. right, Yeah, Mustaqil. yeah. So then you picked up your car, and then everything changed. So I don't want to Yeah. recall that moment. I would like to hear it from you. So over to you, Abhi, please. So that day, আমি যেটা বলতে চাই যে মেবি আই ওয়াজ মানে ইট ওয়াজ ডেস্টিনড। কারণ আমি আপনাকে একটু একটু পিছিয়ে বলে দিই। আহ কালী পুজোর আগের দিন আমাদের একটা নিজেদের মধ্যে একটা বেঙ্গল এ ভার্সেস বেঙ্গল বি একটা প্র্যাকটিস ম্যাচ হয়েছিল। একটা টিমের ক্যাপ্টেন ছিল লক্ষ্মীরতন শুক্লা, একটা টিমের ক্যাপ্টেন ছিল সুরাশিস লাহিড়ী। ঠিক আছে? তো আমি লক্ষ্মীদার টিমে হয়ে খেলছিলাম। তো একটা ম্যাচ আমাদের হয়, তারপরে কালী পুজোর পরের দিন আমাদের একটা ম্যাচ ছিল, যেদিন আমার অ্যাক্সিডেন্টটা হয় 18ই অক্টোবর। সেদিন সেদিন আমার মহারাজদাও এসেছিল খেলতে ওই ম্যাচটা। তো এবার ফানিলি ব্যাপারটা হচ্ছে, তখন অশোক ডিন্ডা তখন দমদম জাংশনে থাকতো। ও ওখানে একটা ফ্ল্যাট নিয়েছিল। তো ও নতুন, তখন নতুন না, কয়েক বছর, এক বছর হয়েছিল হয়তো, ও গাড়ি কিনেছিল টাটা স্করপিও। তো ওর গাড়িতে করেই আমি মোস্টলি যেতাম। তো সেই দিনও ওটাই প্ল্যান ছিল, ওর গাড়িতে করেই যাব আমরা খেলতে। তো ইন দ্য মর্নিং ও আমাকে বলে যে আমার গাড়িটা সামহাও ঠিক হচ্ছে না, তুই তোর গাড়িটা নিয়ে নে। তো ডেস্টিন ছিল আর কি। তো সেটা হলো, ওকে আমি পিক করলাম, পিক করে দমদম থেকে পিক করে আমরা মাঠে গেলাম, খেললাম। তারপরে মানে ফাইনালি ম্যাচ তো 9টা থেকে স্টার্ট হয়েছিল, 12টার মধ্যে খেলা শেষ হয়ে গেছে। সবাইকে একটা টিম মিটিং হলো ইডেনে, তারপরে সবাইকে সবার কিট ফিট দেওয়া হলো। তারপরে দেবব্রত দাস, ও ও ছিল না টিমে, বাট ও ইনডোরে জিম করতে এসেছিল। তো ও আমাদের এখানে দমদমেই থাকতো। তো আমার প্ল্যান ছিল ওর সাথেই ফেরা বাড়িতে। তো সেটাও হয়নি। আমি বললাম যে ঠিক আছে, তুই বাড়ি বেরিয়ে যা, আমার একটু কাজ আছে, আমি আসছি। তো এটাই আর কি। তারপরে তো আমি গাড়ি নিয়ে, আমার বলতে অসুবিধা নেই, আমার তখন যে গার্লফ্রেন্ড ছিল আর তার পুরো ফ্যামিলি, মানে তার ভাই, তার বোন, তার দিদিরা, সবাই মিলে আমরা বিকেলবেলা আমাদের একটা মুভি দেখতে যাওয়ার প্ল্যান ছিল। তো প্রথমে প্ল্যান ছিল যে আমি দেবব্রতর সাথে ওর বাড়িতে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপরে আমরা বিকেলবেলা মিট করে মুভি দেখে আমি বাড়ি চলে যাবো, এটাই সিম্পল প্ল্যান ছিল। তো আমি বললাম যখন টাইম আছে, আমি বললাম তুই বাড়ি চলে যা, আমি ওদেরকে পিক করে একেবারে চলে যাবো। বললো ঠিক আছে, আমি চলে যাচ্ছি তাহলে। তো ওইটাই আর কি। আমি ওদেরকে, ওরা থাকতো রবীন্দ্র সরোবরের ওদিকটা। তো আমি পিক করে যখন আমি অভিষিক্তা দিয়ে রুবিতে উঠি, রুবিতে ওঠার পরে মানে সরি বাইপাসে উঠি, টুয়ার্ডস রুবির দিকে যেতেই আমার অ্যাক্সিডেন্টটা হয়। বাট আমি এখনো, ইটস বিন অলমোস্ট 16 ইয়ার্স, আমি এখনো এক্স্যাক্টলি কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল এটা আমি এখনো জানি না। ওই পিরিয়ডটার
ইয়েটা আমার মাথা থেকে হয়তো পুরোপুরি চলে গেছে। বাট আমি যতদূর শুনেছি আমার গাড়িতে যারা ছিল তাদের মুখ থেকে, যতদূর শুনেছি, কারণ যেহেতু ওটা কালী পুজোর পরের দিন ছিল, দুপুরবেলা তখন 1:30 পৌনে 2 বাজে, রাস্তাঘাট ফাঁকাই ছিল। তো মোটামুটি একটা, খুব বেশি হ্যাভক স্পিডে ছিলাম না, আমি বেশি জোরে গাড়ি চালাতাম না। আমার গাড়িটা অটো গিয়ার ছিল, অটো গিয়ার। তো পিক আপ খুব তাড়াতাড়ি নিত গাড়িটা। তো ওরা বলে যে সাডেনলি আমি কিছু একটা সামনে এসে গেছিল বা কিছু একটা আমি সামনে দেখেছিলাম, যার জন্য আমি আমার কন্ট্রোলটা হারিয়ে ফেলি। খুব খুব জোরে আমি গাড়িটাকে বাদিক করে কাটিয়ে আবার ডান দিক করে কাটাতে গিয়ে আমি খুব জোরে ডিভাইডারে হিট করি, যেটার এটা ফলে কি আমার গাড়িটা রুবির পাল্টি এক খেয়ে যায়। মিনিট অভিক, এক মিনিট অভিক, এটা কি হ্যাঁ। রুবির মোড়ে যে ডিভাইডারটা এখন আছে ওই না ডিভাইডার না আগে না না divider? না, রুবির আগে, অভিষিক্তা মোড়, আর তুমি রুবির মাঝখানটা বলতে পারো। এখন তো ওখানে তো উপর দিয়ে মেট্রোটা হয়ে গেছে। তারপরে এখন আর কোনো ওখানে ডিভাইডার আছে কিনা আমি ঠিক মনে নেই না, আমার। নেই নেই, আমি সেই জন্য জিজ্ঞেস করলাম, হ্যাঁ, নেই এখন ডিভাইডার। না, আগে একটা ছিল ডিভাইডার। আচ্ছা। ডিভাইডারে হিট করে সামনে একটা, আমার মনে আছে, মানে ওরাও বলেছে, একটা বড় গাছ ছিল, গাড়িটা পাল্টি খেয়ে গাছে গিয়ে লাগে, গিয়ে পাল্টি খেয়ে পড়ে। তারপরে তো আহ, আমি, আমার তখনও সেন্স ছিল, যারা আমাকে গাড়ি থেকে ওখানে, একটা লোক এসে আরো কয়েকজন এসে যখন আমাদেরকে বার করে রুবিতে নিয়ে যায়, আমার তখনও জ্ঞান ছিল, ওরা বলেছে। ওখানে যাওয়ার পরে আমার কোনো এক্সটার্নাল ইনজুরি হয় না। তো আমাকে দেখে কেউ বুঝতে পারে না যে আমার কোথাও লেগেছে কি লাগেনি। অনেকে ফ্র্যাকচার, ম্যাক্সিমাম সব ফ্র্যাকচার হয়েছিল, অবস্থা কেটে ব্লিডিং ফ্লিডিং মারাত্মক হচ্ছিল বাকিদের। বাট আমার সেরকম বলতে গেলে শুধু হাঁটুর দিকটা একটু জাস্ট স্ক্র্যাচ হয়েছিল, তাছাড়া আমার কোনো বাইরে থেকে দেখে বোঝাই যাচ্ছিল না যে আমার কিছু একটা হয়েছিল মেজর কিছু। সবাই কিন্তু, আমি নাকি কনস্ট্যান্ট বলছিলাম যে আমার পিঠে প্রচন্ড ব্যথা করছে আর আমি জল চাইছিলাম, এটা আমি শুনেছি। তো ওরা রুবিতে নিয়ে যাওয়ার পরে বাকিদের এত সিরিয়াস কন্ডিশন ছিল যে ওদেরকে ডাক্তাররা আগে দেখেছে, আমাকে সবার লাস্টে দেখেছে। যখন আমাকে দেখেছে, আমাকে যখন ওরা ধরেছে, তখন কিছুক্ষণ পরে নাকি আমার কান থেকে আর আমার নাক থেকে ব্লিডিং স্টার্ট হয়। ব্লিডিং স্টার্ট হওয়ার পরে আমি আস্তে আস্তে নাকি আমি, মানে আমি সেন্সলেস হয়ে যাই। তারপরে আমি নাকি ভেন্টিলেশনে চলে যাই। 3 দিন আমি ভেন্টিলেশনে ছিলাম। 3 দিন ভেন্টিলেশনে থাকার পরে আমি যখন জ্ঞান ফিরলো, ততক্ষণে আমার ব্যাপারটা ওরা বুঝতে পেরেছে যে আমার এরকম একটা কিছু হয়েছে। তারপরে তো এমআরআই মনে হয় তখন রুবিতে ছিল না, বা এরকম কিছু একটা ব্যাপার হবে। আমাকে 3-4 দিনের পরেই আমাকে অ্যাপোলোতে শিফট করা হয়। অ্যাপোলোতে শিফট করার পরে আমাকে যখন প্রথম এমআরআই করা হয়, তখন ওই এমআরআই রিপোর্ট দেখে, মানে ইট ওয়াজ প্রচন্ড একটা ভয়ানক রিপোর্ট এসেছিল, যেটাতে অনেক একটা ডাক্তারদের প্যানেল বসেছিল, যেখানে বলা হয়েছিল যে চান্সেস অফ সার্ভাইভাল আমার -10% ছিল, কি 20% নেগেটিভ। তারপরে তো সার্জারি হয়, তো সার্জারি করার পরে সিচুয়েশন অ্যাটলিস্ট যতটা বাজে ভেবেছিল ততটা হয়নি। স্পাইনাল বোন আমার ফ্র্যাকচার হয় T6 থেকে T9 লেভেলে। ওই ফ্র্যাকচারের জন্য আমার স্পাইনাল কর্ডটা বাজেভাবে ড্যামেজ হয়। তো ওরা কর্ডটাকে, যে আমার সার্জারি করেছিল ডক্টর আবরার আহমেদ, এখনো অ্যাপোলোতে আছেন উনি, নাম করা স্পাইন সার্জন। উনি আমার স্পাইনাল বোনটাকে একটা টাইটানিয়াম রড দিয়ে ফিক্স করে দেয়, স্পাইনাল কর্ডটাতে উনি কোনো হাত দেন। এই তারপরে তো আমার, তারপরে একদিন দুদিন পরে আমার আস্তে আস্তে আইসিইউতে জ্ঞান ফেরে। তারপরে আমি আস্তে আস্তে বুঝতে পারি, যখন বাড়ির লোকেরা আমাকে এই খবরটা দেয় যে আমার একটা স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়েছে, যেখানে আমার ওয়েস্ট জন প্যারালাইসিস হয়ে গেছে। তারপরে তো তো ওই বছর অভিক, তুমি ইন্ডিয়ান রেভিনিউ হয়ে খেলেছিলে, ইন্ডিয়ান হ্যাঁ, টোবাকো কোম্পানি, ভুবনেশ্বর কুমার যে টিমে হ্যাঁ, খেলতো, তোমার টিমের ক্যাপ্টেন ছিল আমায় কুরেশিয়া, ওয়ান অফ দ্য ইন্ডিয়ান রাইট, প্লেয়ার। রাইট। তুমি একটা 100 করেছিলে, 110 হ্যাঁ, করেছিলে। এগেনস্ট আইটিসি, ওই আইটিসি, আইটিসির সাথে, আইটিসি ওই ভুবনেশ্বর কুমার, ইউপি আরো বেশ কয়েকটা রঞ্জি ট্রফি ইয়েস ইয়েস, প্লেয়ার খেলেছিল ওখানে। ফোনকার সবাই ছিল ওই টিমে। হ্যাঁ, 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 রাইট।
আবিদ খান ফান সব ছিল অ্যাকচুয়ালি ওই সময়। হ্যাঁ রাইট, আবিদ খানও ছিল। হুম। তো আমাদের কর্পোরেট কাপ দুটো ম্যাচ হয়েছিল, একটা আইটিসির সাথে যেটা আমরা জিতি, সেকেন্ড ম্যাচটা ছিল এয়ার ইন্ডিয়া ব্লু এর সাথে। এয়ার ইন্ডিয়া ব্লু এর ক্যাপ্টেন হচ্ছে হরভজন সিং, টিমে মহেন্দ্র সিং ধোনি, মোহাম্মদ কায়েব, মনমিতা সিং বিসলা, আরপি সিং, পঙ্কজ সিং, ফুল টিম ছিল। ওদের সাথেও আমি অ্যারাউন্ড 38, 39 আমি রান আউট হয়ে যাই ওদের সাথে। এটা September 2009 you scored 100 Right. in Mohali, and then within 1 month this happened. হ্যাঁ So হ্যাঁ definitely Avik, আমি জানি it's a different story, but we know how you have made up your mind, come back to the ground. So to আমি বাকিদের বলবো একটু নিজেদের যা যা কোয়েরিজ কোশ্চেন্স আছে, প্লিজ you can start discussing. Yes, Rahul, over to you. থ্যাংক ইউ কুনাল। অভিক, আমার যে প্রশ্নটা, মানে একটা প্রশ্ন এখানে এসে গেল হঠাৎ। তুমি যে গাড়িটা তুমি সামনে, তোমার কিছু তুমি এখন মনে পড়ছে না তোমার যে কিছু ছিল গাড়িটার সামনে, মানে ওয়াজ ইট গাড়িটার সামনে কিছু একটা ছিল, এটা ওরাও ঠিক মতো দুপুরের দিকে তো মানে আইসাইট প্রবলেম হওয়ার কথা নয়, আনলেস না ব্লাইন্ড কিছু জানি না আমি, মানে কিছু ওরাও অ্যাকচুয়ালি মানে ওরাও নিজেদের মধ্যে গল্প টল্প করছিল, তো ওরাও অতটা খেয়াল করেনি। বাট আমি জানি না কি আমি ব্ল্যাক আউট হয়ে গেছিলাম কিনা, বা কিছু একটা সামনে এসে গেছিল কিনা, আমি সত্যিই জানি না। বাট আমি খুব মোটামুটি একটা জেনারেল স্পিডে চলছিল, হঠাৎ করে নাকি আমি খুব জোরে গাড়িটাকে ডান দিক বাদিক করেই ব্যাপারটা ডিভাইডারে হিট করি। আমি পড়ছিলাম পুরো রিপোর্টটাই আজকে, মানে কাল থেকেই পড়ছিলাম, এবং ডক্টর প্রকাশ তো যিনি সিইও, তার রিপোর্ট পড়েছিলাম। আমি দেখছিলাম মানে ইট ইজ আ সিভিয়ার ইনজুরি, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। আমি জাস্ট ওই যে তোমার কাছে জানবার চেষ্টা করছিলাম যে মানে ওয়াজ ইট সামথিং, আমি ভেবেছিলাম ড্রাইভার চালাচ্ছিল। এনিওয়েজ, আমার একটাই প্রশ্ন আছে, কারণ তোমার সঙ্গে কালকে অনেকগুলো জিনিস কথা হয়ে গেছে, পরে হয়তো আরেকবার সুযোগ পাবো। সেটা হচ্ছে মানে আমরা এই পডকাস্টটা শুরু করার পর অনেক ক্রিকেটের সঙ্গে কথা বলছি, ক্রিকেট সংক্রান্ত লোকের সঙ্গে কথা বলছি। আমি অলকানন্দকে বলেওছি ইনফ্যাক্ট যে তোমার নামটা কি করে এলো। আমরা রোববার দিন একটা গেট টুগেদার করেছিলাম বাড়িতে, দেখেওছো বোধহয় ছবি ফেসবুকে, ওইখানে হঠাৎ তোমার ডিসকাশনটা এলো, মানে আমি বললাম যে তোমাকে চিনি। আমি তোমাকে একদম ক্লিয়ারলি বলছি, আমি কিছুদিন আগে সৈয়দ কিরমানির সঙ্গে কথা বলছিলাম আমাদের পডকাস্টে আসার জন্য। সৈয়দ কিরমানি ইজ আ ভেরি বিগ নেম ইন ইন্ডিয়ান ক্রিকেট, ভেরি বিগ নেম। তো ওনারও একটা দুঃখ আছে যে উনি 100 টেস্ট ম্যাচ খেলতে পারেননি। আমি কোনখানে প্রশ্নটা আসছি তোমার কাছে, মানে হি ইভেন অ্যাট দিস স্টেজ এত কিছু পাওয়ার পরে, অর্জুন, পদ্মশ্রী, ওয়ার্ল্ডের বেস্ট উইকেট কিপার জিতছি, তারপরেও ওনার আক্ষেপ রয়ে গেছে যে ওনাকে অস্ট্রেলিয়া টুরে হঠাৎ বাদ দেওয়া হয়েছিল। সো মাই কোয়েশ্চেন টু ইউ ইজ ভেরি ক্লিয়ারলি, ইটস আ হোলিস্টিক কোয়েশ্চেন, এটা শুধু ক্রিকেটের প্রশ্ন নয়। আর ইউ অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, মানে মেন্টার অফ বেঙ্গল উইমেন্স 20টা ছেড়ে দাও, আর ইউ এট পিস উইথ ইউর লাইফ নাও? Because you have such a huge strategy, but to me, you are back in some way and associated with cricket, যেটা অলকানন্দ ফেসবুকে কালকে লিখেছে। বাট আমার ওই একটাই প্রশ্ন যে আর ইউ এট পিস? বিকজ অনেক লোক অনেক কিছু অ্যাচিভ করে পিস পায় না জীবনে, বিকজ দে ওয়ান্ট সামথিং ওয়ান উইচ ইজ ভেরি ডেঞ্জারাস। ইটস এ ডেঞ্জারাস ট্রেন্ড, ইটস সাইকোলজিক্যাল ট্রেন্ড। ব্যারি রিচার্স, আমি তোমাকে কালকে বলছিলাম, ব্যারি রিচার্স 4টে টেস্ট ম্যাচ খেলেও যে অমরত্ব পেয়েছেন সেটা বহু ক্রিকেটের 20টা টেস্ট, মানে 2000 টেস্ট ম্যাচ খেলেও পাবে না। তো এক একজন ক্রিকেটারের অমরত্বের ব্যাপারটা একটা অন্য মানে স্কেল, ইউ ক্যান মেজার ক্রিকেটের স্ট্যাটিস্টিক্স। তো আর ইউ এট পিস উইথ ইয়োরসেলফ ইজ মাই অনলি কোয়েশ্চেন, যে তুমি মেন্টালি এট এ গুড পজিশন এখন, যে তুমি লাইফে যেটা পেরিয়ে এসেছো এবং ইউ লুকিং অনলি এট ব্রাইটার সাইডস? ওভার টু ইউ। এখন এইটা, এখন তোমার যে কোয়েশ্চেনটা একদম, যে হ্যাঁ এখন মানে লাস্ট কিছু বছর ধরে আমি বলতে পারো যে আই এম অ্যাট পিস, মানে আই এম ওকে ফাইন, ঠিক আছে। মানে হ্যাঁ, অবভিয়াসলি যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল বা তার আমি বলবো 2017-18 এলআরএস বাংলা স্পোর্টস একাডেমি স্টার্ট হয় 2017। তো তার আগে অব্দি আমি সেরকম ভাবে অতটা বাইরে অতটা, হ্যাঁ যখন মানে 2009 আমার অ্যাক্সিডেন্ট হয়, 2013 আমি আমার ওয়াইফের সাথে ফার্স্ট আমার আলাপ হয়। তো 2009 to 2013 পিরিয়ডটা তো আমি পুরো বাড়িতেই। তারপরে 2015 আমাদের বিয়ে হয়। 2017 যখন এলআরএস বাংলা স্পোর্টস একাডেমি স্টার্ট হয়, লক্ষ্মীদা আমাকে একটা বলে যে তুই এরকম, আমি চাই তুইও এটার সাথে ইনভলভ থাক। তো লক্ষ্মীদার কথা আমি করতে পারিনি। বাড়ি থেকেও বলে যে ঠিক আছে, এত বছর হয়ে গেল, আই থিঙ্ক তুই যা, তোর যদি ভালো না লাগে তাহলে তুই লক্ষ্মীদাকে বলিস। তো ওই টাইমটা অব্দি 2017-18 বা 20 অব্দি, কোভিড বলতে পারো, মানে যাচ্ছি মাঠে, যাচ্ছি প্র্যাকটিস করাচ্ছি, প্লেয়াররা দেখছি, ক্লাবের সাথে ম্যাচ হচ্ছে, সবকিছু
কোথাও না কোথাও একটা ভেতরে তো অসুবিধা হতোই, একটা ওসো যে যদি এখন যদি এখন মানে এরকম একটা আসতো। বাট হ্যাঁ, এখন এতদিন হয়ে গেছে, 16 বছর মতন হতে চললো, 16-17 বছর। তো না এখন আমি আমি তোমার একটা অন্য, ডিসেবিলিটি থেকে প্রশ্নটা করি, না আমি বলছি না না, প্রশ্নটা বুঝেছো তুমি নিশ্চয়ই যে হ্যাঁ হ্যাঁ, আমি আর বুঝতে ইউ পেরেছি মেন্টাল পিস? যে তুমি বিশাল ফিট হয়ে 20টা টেস্ট ম্যাচ খেলেও মেন্টাল পিস নাও থাকতে পারতো। ইউ কুড হ্যাভ প্লেড 100 টেস্ট এন্ড নট বি আনহ্যাপি। ইয়ান হিলির একটা ইন্টারভিউ আছে, আমি তোমায় পাঠাবো পরে, দেন হি ইজ ভেরি আনহ্যাপি দ্যাট হি কুড নট গেট আ ফেয়ারওয়েল সিরিজ। তো কার কোন লেভেলে আনহ্যাপিনেস ইজ আ বিগ প্রবলেম। সো মাই অনলি কোশ্চেন ওয়াজ, আর ইউ এট মেন্টাল পিস নাও উইথ ইয়োরসেলফ? যে পিস, হ্যাঁ, হ্যাঁ, রাইট নাও হ্যাঁ, আই এম এট মাই মেন্টাল পিস, মানে আমি যেটা তাহলে এখন আমি মেন্টাল পিসে আছি। অবভিয়াসলি এখন বলবো না যে বেশ কয়েক বছর ধরেই, বাট কারণ এখন আমার একটা অন্যরকম একটা আমার মটো এসে গেছে যে ঠিক আছে, আমি ক্রিকেটের সাথে অনেকটা অ্যাক্টিভলি ইনভলভ আছি। আমার ক্যাম্প আছে, আমার কিছু ছেলেরা আছে যারা জুনিয়র বেঙ্গলে লাস্ট 2 বছর, আমার দুটো স্টুডেন্ট জুনিয়র বেঙ্গলে ছিল, একটা আন্ডার 16-এ, আমার একটা স্টুডেন্ট আন্ডার 14 বেঙ্গলে রয়েছে। তো এখন আমার গোলটা বা আমার দেখাটা অন্যরকম হয়ে গেছে। তো এক্স্যাক্টলি আমি সেই এই দেখাটার প্রশ্নটাই করছিলাম। রাইট, তো এখন আমার সেই দিক থেকে আমি আই এম অ্যাট পিস, মানে আমি চাই যদি অবভিয়াসলি আমি এদের সবারই ভালোই চাইবো, বাট আমি যদি চাই যে এখান থেকেও কেউ যদি কিছু একটা, যারা আমার মানে একদম পুরোটা আমার থেকে খেলে একটা জায়গা অ্যাচিভ করতে পেরেছে, আমি বলবো না যে আমার মানে আমার অধুরা কোনো ড্রিমস বা আনফুলফিল্ড কোনো ড্রিমস আমার ওরা করেছে, ওসব আমি বলবো না। বাট আমার নিজস্ব একটা মনে হবে যে হ্যাঁ ঠিক আছে, কিছু একটা হয়তো আমি ক্রিকেটকে কন্ট্রিবিউট করতে পেরেছি, যেটা ওই সময় হয়তো আমার আনফুলফিল্ড থেকে গেছিল। তো এই দিক তোমার এই থেকে আই এম প্রশ্ন এট পিস এখন। তোমার এই প্রশ্নে আমার আরেকটা প্রশ্ন মনে এলো, যেটা আমি করতাম না, হয়তো জাস্ট এলো। কিছুদিন আগে প্যাটসি আমাদের প্রোগ্রামে এসেছিল, তোমার ভিডিওটা পাঠিয়েছিলাম হ্যাঁ আমি। হ্যাঁ, দেখেছি আমি, হ্যাঁ হ্যাঁ, তো দেখেছি হ্যাঁ, ওটা। সৌরাশিস একটা ভালো কথা বলেছিল। ও এত ভালো কথা বলছিল যে আমাদের 35 মিনিটের প্রোগ্রামটা 75 হয়ে গেছিল। তো সৌরাজকে আমি বললাম যে তুই হয়তো ইন্ডিয়া কোচ হবে হয়তো। তখনও একটা দারুণ কথা বলেছিল যে আমরা সবাই খেলতে যখন আমি ভাবি ভারতের হয়ে খেলবো, কিন্তু সবাই পারি না। বাট আই এম এট পিস যে আমি আন্ডার 19 কোচ, এবং আমি আন্ডার রঞ্জি অ্যাসিস্ট্যান্ট ছিলাম লক্ষ্মীর আন্ডারে, এবং ও হ্যাঁ এনসিএ হতে পারে। তো তোমার হ্যাঁ মানে গিভেন নট দি ডিসেবিলিটি, আমি বলছি ডিসেবিলিটি ধরেই ধরে নাও, হ্যাঁ বিদেশে কিন্তু এরকম কোচ আছে যারা হুইল চেয়ারের হ্যাঁ, ন্যাশনাল টিম কোচ করছে। তো তোমার ক্ষেত্রে ভবিষ্যতের রোড ম্যাপটা কি হতে পারে, যে সিএবির সঙ্গে তুমি না কথা বলে আমি ওইটাই আমি তোমাকে তোমাকে বলছি ওই, তোমার নেক্সট লেভেলে তোমাকে মানে তুমি সারা জীবন তো মেনটা, তুমি কি মেন স্ট্রিম কোনো টিমের কোচ হতে পারবে? বিকজ মানে যদি আমি যদি সুযোগ আমি হয়। আমি আই এম ওপেন টু এনি কাইন্ড অফ অপরচুনিটি। আই আচ্ছা, এম ভেরি মাচ ওপেন টু এনি কাইন্ড অফ অপরচুনিটি। যদি যদি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা আরো কোথাও যদি কোনো রকমের অপরচুনিটি আসে, আই এম ভেরি মাচ ওপেন। কারণ আমি আমি যেভাবে হোক ক্রিকেটের সাথে ইনভলভ থাকতে চাই। আর অবভিয়াসলি সেটা যদি বেটারমেন্ট অফ বেঙ্গল ক্রিকেট হয়, সেটা থেকে তো ভালো কিছু হয়নি। তো কিন্তু তাই বলে আমি যদি কিছু সেরকম অপরচুনিটি নাও পাই, তাতেও আমার কোনো অসুবিধা কোনোদিনও হবে না। কারণ আমি চাইবো যে আমি আমার দিক থেকে যতটা দেওয়ার, আমি আমার দিক থেকে পুরোটা দেবো। যেরকম বেঙ্গল প্রো টি20 লিগে লক্ষ্মীদা আমার উপর একটা ট্রাস্ট রেখে আমাকে মেদিনীপুর উইজার্ডস এর প্রথম বছর আমি একটা চিফ অ্যাডভাইসারি কমিটির একটা মেম্বার ছিলাম। এই সিজনে আমি মেন্টর ছিলাম মেয়েদের। তো ওইটা আমি মানে রীতিমতো আমি কি বলবো, আমি সেই সেম রিচুয়াল, সকালবেলা ঘুম থেকে ওঠা, মাঠে যাওয়া, প্র্যাকটিস করা, আবার ফেরা, ম্যাচ নিয়ে ডিসকাস করা, টিম মিটিং প্ল্যানিং করা, প্লেয়ারদের সাথে কথা বলা, পুরো আগে যখন আমি খেলতাম মোরলেস রিচুয়ালটা একই থাকতো। তখন হয়তো অ্যাজ আ প্লেয়ার আমি অন্যরকম ভাবে দেখতাম, এখন অ্যাজ আ সাপোর্টিং স্টাফ আমি অন্যরকম ভাবে দেখছি। বাট আমার রিচুয়ালসটা মোরলেস সবার একই থাকে। তো ওইটাই আমার কাছে প্লেয়ারদেরকে ভালো করে না তো শেখানো। মানে আমার যেটা বক্তব্য, যেটা হয়তো অনেক লোক হ্যাঁ শুনবে, আমাদের পডকাস্ট বহু লোক শোনে আজকাল, যে তোমাকে যদি বিগার কোনো রেসপন্সিবিলিটি দেওয়া হয়, ইউ আর ওকে টু অ্যাকসেপ্ট ইট, এন্ড ইউ আই এম জাস্ট ভেরি মাচ, সরি, এন্ড দেয়ার ইজ নো ইস্যু, মানে তোমার কোনো প্রবলেম নেই উইথ হোয়াট আমার এভার কোনো মানে। প্রবলেম নেই, আমার কোনো আচ্ছা, প্রবলেম নেই। আমি 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 ভেরি মাচ আই এম ইগার টু, মানে কি বলবো এটাকে, এই অপরচুনিটিটাকে নেওয়ার জন্য আমি ভেরি মাচ ইগার। এবার অবভিয়াসলি এটা আমার ইচ্ছে। এবার তারপরে যারা আমাকে এই অপরচুনিটিটা দেখবে, তারা দেখবে যে হ্যাঁ সবকিছু তাদের মতন করে যদি ঠিকঠাক থাকে,
তাহলে আমার দিক থেকে আমি সবসময়, মানে সবসময় বলবো না, লাস্ট কিছু বছর ধরে আমি এতটাই অ্যাক্টিভ হয়ে গেছি, মানে এতটাই আরো প্যাশনেট হয়ে গেছি অন্যরকম ভাবে। এখন নিজের খেলার দিক থেকে কিভাবে ভালো ছেলেরা উঠে আসতে পারে, কিভাবে বাংলার ছেলেরা উঠে আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্টলি সেটা আমার কাছে একটা মোটিভ হয়ে গেছে। তো সেখানে যেরকম ভাবে যেরকম স্কোপ আমি পাবো, আই এম ভেরি মাচ রেডি। Great, great, Avik. I think you, Rahul, had a great question. So now I request our professor of physics asking some scientific questions to you to make it more interesting. Yeah, অফকোর্স go ahead. সাইন্টিফিক। হ্যাঁ, অভিক তো মানে এই যে জীবন যোদ্ধাদের সঙ্গে কথা বলতে ইটস অলওয়েজ আ প্রিভিলেজ। হ্যাঁ, কারণ এই কমফর্ট জোনে থেকে হ্যাঁ আরামসে জীবনে থাকা মানে বাঁচা, আর সত্যি সত্যি লড়ে যাওয়া, এটা রোমান্টিক লাগে বলতে আমরা অনেকেই জাস্ট ব্যাপারটাকে গল্প উপন্যাসে পড়ে থাকি, কিন্তু গল্প উপন্যাসের চরিত্ররা একদম চোখের সামনে চলে আসছে, এটা জেনারেলি সহজে হয় না। তো আই মাস্ট সে যে আজকে আপনার সঙ্গে কথা বলতে পেরে এটা আমার কাছে একটা বড় পাওয়া, যে একজন যে সত্যিকারের জীবন যোদ্ধা তার সঙ্গে কথা বলতে পারাটা সচরাচর ঘটে না। তো আমি যেটা আহ, একটু মানে আগে যেটা আপনি বলছিলেন যে ইউর রেডি ফর এনি রোল, তো আমি যেটা আমার মনে হচ্ছে এখন ঠিক আছে, ওই সব মেনে নেওয়া টেনে নেওয়া যেগুলো তো ঠিক আছে, ফাইন, ইটস পার্ট অফ লাইফ, ফাইন, উই আর গোয়িং অন, মুভিং অ্যাহেড। যেটা আমি এখন একটু আনতে চাইবো যে আপাতত বাংলার ক্রিকেট, সেটা তো একটা বড় ব্যাপার আমাদের কাছে। রাইট, তো রাইট। ইউ জাস্ট সেড যে ইউ আর রেডি ফর এনি রোল অর হোয়াট এভার, দ্যাট ইজ আ ফ্যান্টাস্টিক থিং, হ্যাঁ, হ্যাঁ। উই এক্সপেক্ট দ্যাট টু হ্যাপেন। তো বাংলা 22-23, 21-22 এই দুটো সিজনে 22-23 ফাইনালে উই ওয়েন্ট, উই লস টু সৌরাষ্ট্র। তার আগের বছর সেমিফাইনালে আগেন। লাস্ট দুটো সিজনে কোয়ার্টার ফাইনালও হচ্ছে না, অথচ টিমটা যে খুব সাংঘাতিক পাল্টে গেছে তা না। পেস বোলিং এর দিক থেকে আই থিঙ্ক ইউ হ্যাভ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাটাকস ইন দ্য কান্ট্রি নাও, অথচ রাইট, রাইট, একদম। কোয়ার্টার ফাইনালও হয়নি, থার্ড হয়ে হয়ে কেরালার কাছে বিশ্রীভাবে হেরে গতবার। হ্যাঁ, তো ইফ ইউ আর গিভেন হাইপোথেটিক্যালি, আমাকে তো বললো ফিজিক্স এরকম, হুম। তো হাইপোথেসিস করতে আমরা খুব ভালোবাসি। তো হাইপোথেটিক্যালি তোমাকে আপনাকে যদি এবার বাংলার কোচ করে দেওয়া হয়, তা আপনি কি করবেন? যে এই টিমটার মধ্যে মশলাটা তো আছে মনে হচ্ছে, কিন্তু রান্নাটা ঠিক হচ্ছে না মনে হচ্ছে, না এরকম হ্যাঁ, কি হলো না? কি মনে হচ্ছে? হোয়াট না, উড না, ইউ হ্যাভ আমি ডান? আমি এটাতে একটু, হ্যাঁ, তুমি বলে নাও। হ্যাঁ, আমি সেটা বলছি যে সেটাই, মানে ধরো মশলাটা আছে কিন্তু রান্নাটা ঠিকঠাক হচ্ছে না, নাকি রান্নাটা, মশলাটাই এটা না, অনেক সমস্যা? কটা ফ্যাক্টর আছে। আমি বলতে চাই লাস্ট ইয়ার আমাদের বেশ কিছু ম্যাচ, মোস্ট প্রবাবলি ছত্তিশগড় ম্যাচ, ব্যাড লাইটের জন্য ম্যাচটা পুরো ফার্স্ট ইনিংসই শেষ হলো না। হ্যাঁ, রাইট বিহার রাইট ম্যাচ, এটা। বিহার ম্যাচ 4 দিন পুরো নষ্ট হয়ে গেল জল বিসিএতে। বিহার ম্যাচ 4 দিন খেলা হলো না। আর একটা কাদের সাথে একটা ম্যাচ আমাদের এইখানে জেইউতে, ঈশান মনে হয় 5টা উইকেট পেলো এই ম্যাচে, সেটাও মনে হয় ফার্স্ট ইনিংস কমপ্লিট হলো না কি ওরকম কিছু একটা। তো এইগুলো কিছু মানে এটা মিসহ্যাপ হয়ে গেছে। বিহার ম্যাচটা আমি ইয়ে করছি না, বাট বিহার ম্যাচ আমাদের যা টিম টিমের স্ট্রেংথ আছে, বিহার ম্যাচ আমাদের যেতে পাওয়ার উচিত, আউটরাইট পয়েন্ট পাওয়ার অনেক হাই চান্স ছিল। বা ছত্তিশগড় ম্যাচও, ছত্তিশগড় টিম কম্পারেটিভলি আমাদের বেঙ্গল টিম থেকে একটু উইকার টিম। তো ব্যাড লাইটের জন্য সেটাও পুরো ঠিকমতো খেলা হলো না। তাহলে সেখানে ফার্স্ট ইনিংস লিড, মানে সেটাও আউটরাইটের একটা ইয়ে হতো। তো এইগুলো কিছুটা মিস আপ হয়ে গেছে। আমি বলবো না যে মশলা কিছু, মানে মশলা তো প্রচুর রয়েছে টিমটাতে। তুমি ঈশ্বরন, অনুষ্ঠ মজুমদার, সুদীপ ঘরামি, সুদীপ চ্যাটার্জি, অভিষেক পোরেল, শাহবাজ আহমেদ, রোহিত প্রামাণিক, সুরজ সিন্ধু জয়সওয়াল, মুকেশ কুমার, আকাশদীপ, ঈশান পোরেল, আহ, এত মানে এরপরে দারুণ আরো, টিম, মানে কিন্তু মানে কোথাও কাকে তুমি কাকে। না হ্যাঁ, অভিক একটা একটা কোথাও কোথাও কি মনে হয় সাইকোলজিক্যাল কোনো ইস্যু হয়ে যায়, মানে ঈশ্বরন যেমন এত ট্যালেন্টেড, কিন্তু বড় জায়গাতে বড় ফাইনাল বড় সে এইগুলোতে ওখানে কি মনে হয় যে ঈশ্বরনের একটা খামতি থেকে যাচ্ছে? না, তোমার কি আমার মনে হয় মতে ফর এক্সাম্পল, হ্যাঁ মানে ধরো টিমে তোমার কি মনে হয় একটা সাইকিয়াট্রিস্ট থাকলে ভালো হয়, এরকম জেনারেলি কি মনে হয় নাকি ওটা সাইকিয়াট্রিস্ট, দরকার এটা নেই? আমার তো মনে হয় না দরকার আছে, সত্যি বলছি। আমার মানে এরা, আমি তো তোমাকে বলবো, সরি, তোমাকে হ্যাঁ, বলবো যে ঈশ্বরন বলো বা এরা, আহ, অনুষ্টুপ বলো, ঘরামি বলো, এদেরকে, অনুষ্টুপটা ছাড়ো, অনুষ্টুপকে আমি ছোটবেলা থেকে আমার বন্ধু ও খুব ক্লোজ ফ্রেন্ড।
বাট ঈশ্বরান, ধরামি বা এই শাহবাজ আহমেদ, এরা প্রচন্ড মেন্টালি টাফ, কিন্তু সব প্লেয়ার বাকিদের, এরা কিন্তু মেন্টালি টাফ। হয়তো তুমি দেখে নাও এবছরই হয়তো কিছু একটা বেটার বেটার ভালো, কিছু একটা বিশাল ভালো রেজাল্ট করবে। কারণ যেই টিমটা 2019-20 রানার্স হলো, 20-21 মনে হয় খেলা হয়নি। না 20-21 হয়েছে, কোভিড 20-21 মনে হয় কোভিড কোভিড তারপরে কোভিডের সাল, কোভিড, হ্যাঁ 19-20 রানার্স হলো, 20-21 হয়নি, 21-22 আবার রানার্স হলো, এই 21-22 সেমিফাইনাল, সেমিফাইনাল তারপরের বছর 22-23 আবার রানার্স হলো। মানে 4 বছরে 3বার ফাইনালে, দুবার রানার্স হলো, একবার সেমিফাইনাল। সেই টিমটা লাস্ট 2 বছর কিছু একটা গন্ডগোল হয়েছে, সেইটাই বলছি, কিছুটা কিছুটা না কিছুটা, এটা এটা কিছুটা, এটা পুরোপুরি প্লেয়ারদেরও দোষ না। আমি তোমাকে বললাম না, এই কিছু এক্সটার্নাল কিছু ফ্যাক্টরসও সেরকম ভাবে হয়নি। মানে তুমি কিছু কি দেখতে পাচ্ছ? ফর এক্সাম্পল এই অনুষ্টুপ, মানে তার তো খুব একটা কম বয়স হলো না, মানে এখনো মেন হ্যাঁ সবচেয়ে নির্ভরযোগ্য প্লেয়ার অনুষ্টুপ, সেটা হ্যাঁ, একটা সমস্যা হয়ে যাচ্ছে না? মানে ঘরামি কি যেরকম খেলার, না ঘরামি হয়তো, হ্যাঁ লাস্ট 2 বছর আগে যেই সিজন, যেই ওর ফর্মটা ছিল হয়তো, বাট প্লেয়ার হিসেবে মানে এক এক ইঞ্চও ওর উপর ডাউট করা উচিত না। ও যেরকম টাইপের প্লেয়ার, হয়তো হ্যাঁ সিজন বাজে গেছে বা কিছু একটা, হয়তো কোনো কারণে একটা রাফ সিজন গেছে, বাট মানে আমি তো একদমই বলবো না যে কোনো প্রবলেম আছে। না তুমি তোমায় ধরো কালকে বলো না তো, অভিক তুমি বাংলার কোচ, তুমি কি কোনো রকম কিছুই চেঞ্জ করবে না? জাস্ট ভেবে নয় যে চেঞ্জ ব্যাট কিছুই না, মাইন্ডসেটটাও এরা জানে, কিন্তু মাইন্ডসেটও, এখানে টেকনিক্যালিটিস এর কোনো চেঞ্জেস তো নেই। এরা নিজেরাই জানে যে কি উইকেটে, কি সিচুয়েশনে, কি কন্ডিশনে, কোন বোলিং এগেনস্টে, কোন টিমের এগেনস্টে কিভাবে খেলতে হয়, এরা সব জানে। মানে কোনো এদেরকে নতুন করে মানে বন্ডিং এর ইস্যু হচ্ছে কি কোনো একটা? মানে বন্ডিং না, আমার বন্ডিং এরও কোনো, আমার কারণ এই কোর গ্রুপটাই খেলে যাচ্ছে লাস্ট কিছু বছর ধরে। না এটাই কি হয়তো সমস্যা? মাইন্ডসেট, হয়তো মানে ধরো মাইন্ডসেট কিছুটা হয়তো কিছুটা মাইন্ডসেটের হতে পারে, যে হয়তো কোনো একটা ইম্পর্টেন্ট জায়গায় গিয়ে কোনো একটা ইম্পর্টেন্ট টিমের এগেনস্টে হয়তো কোনো কিছু একটা ল্যাক করছে বলে হয়তো করতে পারছে না। কিন্তু আমি তাও বলবো, মানে এটা আমি এদের উপর বায়াসড হয়ে বলছি না, যারা রয়েছে সাপোর্টিং স্টাফ যারা রয়েছে, আর এরা যারা প্লেয়ার, এদের কিন্তু মানে এরা চাইলে, মানে ঠিক মতো যদি সবকিছু একটু ক্লিক করারও দরকার থাকে, সবকিছু যদি ঠিক মতো একটু মেন্টাল এদের ক্লিক করে যায়, এদের 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 সবাই যদি একটু ঠিক মতো একটা বন্ডিং হিসেবে খেলে দেয়, এরা কিন্তু এবছরও রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হতে পারে। তোমার মতে আপাতত কিছু পাল্টানোর দরকার নেই, যে পাল্টানোর আমার মতে নতুন আলাদা করে কিছু পাল্টানোর সেরকম কিছু নেই, সত্যি বলছি নেই, আমি অনেস্টলি বলছি, আলাদা করে পাল্টানোর কিছু নেই। মাইন্ডসেট তাকে যদি এরা একটু ঠিক করতে পারে, এবার এরাও জানে, আমি এটাও বলছি তোমাকে, এরাও জানে যে কি করতে হবে, যে কি কোন সিচুয়েশনে কি করতে হবে, এরা জানে, এদেরকে এই সময় তোকে এইভাবে খেলতে হবে, এরা সব জানে, মানে ক্লিক করে যাওয়া জাস্ট উচিত। এক্সিকিউট হয়তো ঠিক মতো হচ্ছে না, এক্সিকিউশনটা হয়তো ঠিক মতো হচ্ছে না, কোনো কিছু হয়তো সার্টেন থিংস ক্লিক করছে না, একটু সেটা ক্লিক করে গেলে। সেটাই বলছি, তুমি কোনো স্পেসিফিক কিছু দেখতে পাচ্ছ কি, নাকি আপাতত মনে হচ্ছে এটা লাক ফ্যাক্টরটাই বড় স্পেসিফিক হয়ে কিছু যাচ্ছে? আমি সত্যি বলছি দেখতে পাচ্ছি না, কিছুটা হ্যাঁ, কিছুটা আমাদের সাথে অনেক কিছু ফ্যাক্টর কিছু ক্লিক করছে না হয়তো। আমি বলছি, আমি এখনো এই টিমটার এই কোর গ্রুপটাকে উপর আমার প্রচন্ড বেশি কনফিডেন্স আছে, প্রচন্ড, মানে যেই টিমটা আমি যেই নামগুলো বললাম তোমাকে, এই এদের মধ্যে তুমি একটা নামও তুমি ভাবো যে যে না না, অতটা এই টিমে আসার মতন অতটা ক্যাপাবিলিটি নেই, যে কটা নাম বললাম, সুজিত চ্যাটার্জি, অভিমন্যু ঈশ্বরন, তাও আমি বলবো যে সাকিব, হাবিব, গান্ধী, লাস্ট সিজন ও আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে ক্লাব ক্রিকেট। আমি খিদিরপুরে অ্যাজ আ মেন্টর ছিলাম, তো আমি ওকে ও ভবানীপুরে ছিল, তো আমি ক্লোজ কোয়ার্টার ওকে দেখেছি। ওকে তো আমি অত পার্সোনালি চিনি না, বাট ওর খেলা আমি ফলো করেছি, যেভাবে ও রান করেছে, বেঙ্গল T20 লিগেও মোটামুটি ভালো খেলেছে, একটা মাস হাওড়া হয়ে গেছে, চ্যাম্পিয়ন হয়েছে। ওরা খেলতে গেল বুচিবাবুতে আর পন্ডিচারিতে, ওখানেও মনে হয় একটা 100 করেছে ও। তো আমাদের বেঞ্চ স্ট্রেংথটাও ভালো আছে, বেঞ্চেও যারা রয়েছে, যারা বাইরে রয়েছে, আমাদের একটা 15 থেকে 20 জনের একটা সলিড কিন্তু টিম আছে।
অ্যান্ড আই এম রিয়েলি হোপফুল। আমি লাস্ট 2 বছরও হোপফুল ছিলাম, সামথিং ক্লিক করেনি। আমি রিয়েলি হোপফুল এইটা যে এদের যে টিমটা আছে, যা এক্সপিরিয়েন্স আছে এদের, যা ম্যাচুরিটি আছে আর যা বন্ডিং আছে, এরা চাইলে ঠিক মতো যদি সবকিছু ক্লিক করে, এরা এবছরই রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন। তো এবারে যদি চ্যাম্পিয়ন হয় তো তোমাকে আমরা ট্রিট দিচ্ছি, আর যদি না হয় তাহলে কিন্তু বলতে হবে যে কিছু একটা সমস্যার কথা হচ্ছে। তাহলে কিছু একটা সমস্যা তখন তখন কিন্তু আমার জানি না, আমি এম রিয়েলি হোপফুল, আই এম রিয়েলি হোপফুল। গুড। থ্যাংক ইউ অয়ন। আই থিঙ্ক ভেরি পার্টিনেন্ট কোশ্চেন টু অভিক। অভিক যেটা বললো যে বেশ ভালোই অ্যানালিসিস করে বললো যে সত্যি প্লেয়ারদের মাইন্ডসেট বা ক্যাপাবিলিটি নিয়ে কোনো ইস্যু হয়তো নেই অ্যাজ সাচ, এবং যারা সাপোর্ট স্টাফ আছে তাদের থেকে মনে হয় না যে কারো এই লেভেলে কেউ ক্যাপাবিলিটি তাদের থেকে বেশি আছে। এক্স্যাক্টলি, সাপোর্ট স্টাফে লোকরতন শুক্লা, হ্যাঁ, শিবশঙ্কর পাল, উৎপল চ্যাটার্জি, গোদা স্যার, তারপরে উৎপল চ্যাটার্জি, এরা রয়েছে। মানে আমি সত্যি বলছি, বা সুরজিৎ দাও ছিল যখন লাস্ট 2 বছর আগে। মানে এখন সুরজিৎ দা 19 টিমটাকে যেভাবে করছে, 19 টিম এবছর চ্যাম্পিয়ন। আমার লাস্ট ইয়ার ওরা আউটস্ট্যান্ডিংলি কুচবিহার ট্রফি খেলেছিল, কোয়ার্টার ফাইনালে সামহাও ক্লিক করেনি, ওরা বম্বে ভালো খেলে দিল। ভিনু মানকারে মনে হয় রানার্স হলো ওয়ানডেতে। ওই বান্সটাও আউটস্ট্যান্ডিং। আর সুরজিৎ দা আর বুদ্ধদা, সন্দীপ সান্যাল, যেভাবে টিমটাকে ওরা করছে, গাইড করছে, টিমটাকে চালাচ্ছে, এই বছরও আই এম রিয়েলি হোপফুল যে আন্ডার 19 কুচবিহার ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার মানে ভেরি হাই প্রবাবিলিটি।